71 সাল বাংলা ভাদ্র মাস। সীমান্তবর্তী উপজেলা কসবা হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীতে পড়া এক কিশোর আবু সালেক। যুদ্ধের সময় এই মহাসর্গলে চারদিকে আতঙ্ক। ব্রাহ্মণবাড়িয়ার গঙ্গাসাগর দিঘির পাড়ে আবু সালেকের পিতা আবুল হাসিমকে নিয়ে যাওয়া হলো। সঙ্গে নেওয়া হলো চাচা আব্দুল খালেক, গোলাম মাওলা, চাচাতো ভাই তারাচানকেও। নেওয়া হলো টানমান্দাইল ও জাঙ্গাল গ্রামের আরো কিছু মানুষকে। সব মিলিয়ে 33 জন। এই মানুষগুলো বুঝতে পারেননি কেন তাদের নেওয়া হচ্ছে গঙ্গাসাগরের পাড়ে। জামায়াত ইসলামের রোকন মোবারক রাজাকার সবকিছু নির্দেশক। তাদের বলা হলো গর্ত খোঁড়ার জন্য। গুলি করে 33 জনকে হত্যা করা হলো। যে গর্ত তাদের দিয়ে করিয়েছিল সেই গর্তেই তাদের পুঁতে রাখলো মোবারক রাজাকার। কসবার 6ষ্ঠ শ্রেণীর সেই ছাত্র যখন এই খবর জানতে পারলো যে সে এতিম হয়েছে, তার বাবা চাচারা বেঁচে নেই আর, তখন তার মাথায় তীব্র যন্ত্রণা হলো। বাবা সহ এতগুলো মানুষের মৃত্যু যেন সালেকের বয়স ও সাহসটাকে বাড়িয়ে দিয়ে গেল। আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে তখন মুক্তিযুদ্ধে অংশ নিতে আগ্রহীদের বাছাই চলছিল। একদিকে পিতৃ হত্যার প্রতিশোধ, আরেকদিকে দেশ ও দেশের মানুষকে রক্ষার তীব্র ইচ্ছায় সীমান্ত পাড়ি দিয়ে সালেক দাঁড়ালো বাছাই পর্বে। মুক্তিযুদ্ধ কি সহজ কথা? ট্রেনিং, ভারী অস্ত্র বহন, কত চাপ, কত ঝুঁকি। এক ভারতীয় ও বাঙালি সেনা কর্মকর্তা আবু সালেককে দেখে বলল, এত কম বয়সে তাকে যুদ্ধে নেওয়াটা ঠিক হবে না। যখন সালেক বুঝতে পারল কর্মকর্তারা তাকে যুদ্ধে নিতে আগ্রহী না, তখন সবার সামনে বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করলো। শেষ পর্যন্ত কর্মকর্তারা রাজি হলো। প্রশিক্ষণ শেষে আগরতলা থেকে পম্পিনগর হয়ে সালেককে নিয়ে যাওয়া হলো মেলাগড় ক্যাম্পে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 4 বেঙ্গলের একটি কোম্পানিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়। চলতে থাকে নিজেকে ঝালিয়ে নেয়া। বেশ কিছুদিন পর অস্ত্র হাতে কসবার মনিয়ন্দ গ্রামে প্রথম যুদ্ধে নামে সালেক। দলগত সফলতায় এগিয়ে চলে তারা। 10 দিন পর দ্বিতীয় অভিযান শুরু হয় চন্দ্রপুর গ্রামে। মধ্যরাতে তুমুল গোলাগুলি ও মর্টার অ্যাটাকে বাংকারে থাকা সালেক ও দলের সবাই পড়ল বেকায়দায়। মুক্তিযোদ্ধাদের জন্য বাংকার ত্যাগ করে পিছু হটা ছাড়া উপায় থাকলো না। কিন্তু পিছু হটতে হলে কাউকে না কাউকে ব্যাকআপ দিতে হবে। দুঃসময়ে সবচেয়ে বড় ঝুঁকিটা নিল সর্বকনিষ্ঠ কিশোর মুক্তিযোদ্ধা আবু সালেক। ছোট্ট কাঁধে তুলে নিল পাহাড় সম দায়িত্ব ও ভারী অস্ত্র। ক্রমাগত গুলি করতে লাগলো পাকিস্তানি বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে। মুক্তিযোদ্ধারা সবাই নিরাপদে সরে গেল। সালেকের দক্ষতায় পাকিস্তানি সেনারা ভাবল মুক্তিযোদ্ধাদের দল সংগঠিত ও শক্তিশালী। এই ভেবে পাকিস্তানি সৈন্যরা একসময় পিছু হটল। ধীরে ধীরে রাত পেরোয়, ভোর হয়, নতুন একটি সকাল নামে বাংলার ভূখণ্ডে। আগের রাতে ফিরে যাওয়া মুক্তিযোদ্ধারা গোলাগুলি থেমে যাওয়ায় ভাবল আবু সালেকের ভয়ঙ্কর কিছু হয়েছে। সে হয়তো শহীদ হয়েছে যুদ্ধে। কৃতজ্ঞতা ও মৃত্যু শঙ্কার কথা মাথায় রেখেই তারা বাংকারের কাছে গেল। গিয়ে দেখল বাংকারে তখনও একা স্থির বসে আছেন আবু সালেক। রাজাকার বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে দেশকে বাঁচানোর প্রত্যয় ছিল বলেই তিনি পেরেছেন। 6ষ্ঠ শ্রেণীর ছাত্র তখন ভয়ে কুঁকড়ে যায়নি। এটাই মুক্তিযুদ্ধের শক্তি, যা একজন কিশোরকে তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। একসময় যুদ্ধ শেষ হলো, দেশ স্বাধীন হলো, মোবারক রাজাকারও বেঁচে থাকলো। ভোল পাল্টে শুরু করলো আওয়ামী লীগের রাজনীতি। আজকের দিনে যখন কিছু সুশীল পাকিস্তান প্রীতি দেখান, রাজাকারদের গাড়িতে পতাকা উড়ানোর সুযোগ করে দেন, তাদের জন্য ঘৃণা হয়। তারা কি করে বুঝবেন স্বজন হারানোর জ্বালা? তারা কখনোই বুঝবেন না কখন একটা 6ষ্ঠ শ্রেণীর কিশোরও বই খাতার চেয়ে অস্ত্র হাতে তুলে নেওয়াটাকে জরুরি ভাবেন। আবু সালেক যুদ্ধে অবদানের জন্য পেয়েছেন বীর প্রতীক খেতাব। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে তার বয়সই সবচেয়ে কম বলে ধারণা মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষকদের। তবে এই বিষয়গুলো নিয়ে আবু সালেক খুব বেশি কিছু ভাবেন না। তার ভাবনা জুড়ে একটাই আশা, সকল যুদ্ধাপরাধীর ফাঁসি হবে। ইতিমধ্যে মোবারক হোসেনকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। কিশোর আবু সালেকের প্রতিশোধ সেদিন পূর্ণতা পাবে যেদিন মোবারক রাজাকারদের ফাঁসির রায় কার্যকর হবে। তাই নতুন প্রজন্মের প্রতিটি ভোট মুক্তিযুদ্ধের পক্ষে হোক। নতুন প্রজন্মের প্রতিটি ভোট দেশ গড়ার পক্ষে হোক।